ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলী সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার দায় স্বীকার করেছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী। পুলিশ জানায় রাত ৮টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে আরেকজন হানিফের শ্যালক মোহাম্মদ লিটন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে জাসদ গণবাহিনীর নেতা কালু। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর খিলগাঁওয়ের সমিলের আগুন। এতে একটি গ্যারেজে বেশ কিছু গাড়িও পুড়ে গেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ পর এমন আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের আশপাশে। একটি সমিলে আগুনের শুরু হলেও মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের আরেকটি মিল এবং গাড়ির গ্যারেজে। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। 7:30টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, পরে যোগ দেয় আরও 7টি। গ্যারেজের দাহ্য পদার্থ এবং সিলিন্ডারের কারণে আগুন তীব্র হয়। পানির সংকটে তার নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুন যখন মোটামুটি নিয়ন্ত্রণে তখন পানি শেষ হয়ে যায়, যার ফলে আমরা পাইপ টেনে কোনোভাবেই যত যাই করি পানির অভাবে আগুনটা নিয়ন্ত্রিত করতে পারতেছিলাম না। আগুন এই পাশ থেকে আগুনটা শুরু হয়ে পুরো কাঠের সমিল, ওখানে তো সবগুলো শুকনো কাঠ, আর যেহেতু শুষ্ক মৌসুম চলে আসছে কাঠের এখান থেকে হচ্ছে আগুনটা দ্রুত ছড়ায় গেছে। সবটি গাড়ির ভিতরে সিলিন্ডার লাগানো আছে, সবটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। 6টা-7টা গাড়ি পুড়ে গেছে আগুনে, পুরা বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে আমাদের ওয়ার্কশপ সহ আশেপাশে যতগুলো ওয়ার্কশপ আছে। 2 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জানায় গ্যারেজে বেশ কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী করাইল বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। রাত 1:45টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই হয়েছেন নিঃস্ব। সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তো রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করে লাইট নিবে শুইছি। রাতে 12:30 বাজে শুনি চিল্লাপাল্লা, পরে ঘরে দরজা খুলে দেয়, পরে এদিকে আগুন আয়া পড়ছে। আমরা বাইরেতে আমগো ঘরে লাগিয়ে গেছে গা। আমরা একটা সুতাও বাইর করতে পারি নাই, সব পুড়ে গেছে আমগো। এই খাটটা আমি ঘুমানো ছিলাম, ঘুমের থেকে এখান থেকে উঠতে দেখি ফাঁক দেওয়া ধোঁয়া আসছে। তো আর চিল্লি অনেক, তো দৌড়ায় বাইরে এসেছি, খালি পায়ে বাইরে এলাম। বাইরে দেখি আগুনটা ছোট, বেশি বড় না। তো এই দেখতে দেখতেই ভাই দাম করে বাস্ট হয়ে বড় হয়ে গেল আগুনটা। পুরো ধৈরা মইরা সব কিছু শেষ হয়ে গেল ভাই। 10 মিনিটের ভিতরে সব শেষ। বারানোর সুযোগ পাইছি না, পরে 2 জন আমার ভাঙ্গে বাইর করছে বেড়া। এই পর্যন্ত আর খবর পাই না, অজ্ঞান হয়ে গেছিলাম। সব ঘরে কিছু নাই, কোনো কিছু খালি শরীরে কাপড়টা আছে। ক্ষয়ক্ষতি এবং কারণ সম্পর্কে আমরা অগ্নি নির্বাপনের পরে তদন্ত করে আমরা বলতে পারবো। আর যেটা আহত নিহতর কথা বলেছেন, এখানে এ পর্যন্ত কোনো আহত নিহত হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং কোনো লোক মিসিং আছে এমন তথ্য আপাতত আমাদের কাছে নেই। সহায়তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টার আশা, বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না ওয়াশিংটন। পররাষ্ট্র উপদেষ্টা জোর দিচ্ছেন নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর। বিশ্লেষকরা বলছেন আর্থিক সহায়তা বহাল রাখার বিষয়টি নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ নীতির গুরুত্বের ওপর। বিভিন্ন দেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 2023 সালে 180 দেশের মধ্যে সহায়তা প্রাপ্তদের শীর্ষে ছিল বাংলাদেশের নামও।
25 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির ঠিক 22 দিনের মাথায় দেশটির সরকারি দক্ষতা বিভাগ DOEGE সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক সহায়তা তহবিল বন্ধের। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। ঢাকা মনে করে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে শুধু বাংলাদেশের সামাজিক উন্নয়ন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব পড়বে। এটা আপাততের জন্য স্থগিত আছে। আমরা আশা করব যে মার্কিন সরকার এটাকে পুনর্বিবেচনা করবে। যদি সেখানে কোনো অনিয়ম বা অন্য কিছুর অভিযোগ থাকে সেটা নিষ্পত্তি করা এক বিষয়, আর পুরো জিনিসটা বন্ধ করে দেওয়া হচ্ছে আরেক বিষয়। তো মার্কিন সরকারের কাছে নিশ্চয়ই আমাদের আবেদন থাকবে যে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত যারা তারা না নেয়। যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং অন্য নীতিগুলোর অ্যালাইন করছে কিনা, যদি অ্যালাইন না করে তাহলে এটার কিছুতেই রিইম্বার্স করা হবে না। অনুদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যে দল ক্ষমতায় আসবে সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে, এটা স্বাভাবিক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে একক কোনো দেশের মুখাপেক্ষী না থেকে বিকল্প খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। এবং আমাদের কিছু করার নেই, আমি মনে করি আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কি করে সার্ভাইভ করতে পারি। আমেরিকা দিতেই থাকবে আর আমিও ওইভাবে চলবো, সেই জায়গায় আমার মনে হয় পৃথিবী যাচ্ছে না। বিভিন্ন যেই সোর্স আছে সেগুলোকে দেখা, ঘরের ভিতরে কিভাবে আমার ফান্ড বাড়ানো যায়, অন্য কথায় আউট অফ বক্স থিঙ্কিং করা প্রয়োজন যদি ফান্ড রেজ করতে হয়। 50 বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ সহ বেশ কিছু খাতে $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষা আন্দোলনকে বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। শুক্রবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 2018 সালে রাতের ভোটে সহায়তার অভিযোগে 64 জেলায় দায়িত্বে থাকা এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে একথা জানান তিনি। আসিফ মাহমুদ লেখেন, পলাতক শেখ হাসিনা সরকারের নির্বাচনের নামে প্রহসনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এসব পুলিশ কর্মকর্তা। উপদেষ্টা বলেন, 2018 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ সুপারদের ওএসডি করা হতে পারে। এদের কয়েকজনকে পাঠানো হতে পারে বাধ্যতামূলক অবসরে। একই নির্বাচনে সহযোগিতার অভিযোগে তৎকালীন জেলা প্রশাসকদের ওএসডি করা হয় বৃহস্পতিবার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য ছিল বলে মন্তব্য করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল 4 আসনের সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী। সঠিকভাবে বিচার হলে শেখ হাসিনা অপরাধী হিসেবে চিহ্নিত হবেন বলেও মনে করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও সংশয় জানান এই রাজনীতিবিদ। জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পালিয়ে যাওয়া ও চলমান রাজনীতির খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। তার খোলামেলা আলোচনায় উঠে আসে দেশের ইতিহাস, আওয়ামী লীগের রাজনীতি ও পতনের চুলচেরা বিশ্লেষণ। কথা বলেছেন অন্তর্বর্তী সরকার, দেশের ভবিষ্যৎ রাজনীতি ও দল থেকে বহিষ্কার হওয়া প্রসঙ্গেও। বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের সরকার প্রত্যাশা পূরণ করতে না পারলেও
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন টাঙ্গাইল 4 আসনের 6 বারের নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্র ব্যবস্থায় আজকে যেমন অস্থিরতা মনে হচ্ছে, ইতিহাসেও হয়তো একদিন প্রমাণ হবে 5 আগস্টের প্রয়োজন ছিল। এটা বিপ্লবও নয়, বিদ্রোহও নয়, গণ অভ্যুত্থানও নয়, গণবিস্ফোরণ। এই গণবিস্ফোরণের প্রয়োজন ছিল। এ সময় আলোচনায় উঠে আসে হাসিনা সরকারের পতন ও ভারতে পালিয়ে যাওয়া প্রসঙ্গেও। হত্যা অবমুক্ত মামলা করতেছে, এটা তো রাজনৈতিক প্রতিহিংসা বা একটা রাজনৈতিক কালচার। পরাজিতকে সবাই পদদলিত করতে চায়, কিন্তু সঠিকভাবে বিচার করলে সে অপরাধী সাব্যস্ত হবে। তার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গণ বিস্ফোরণের মুখে দেশত্যাগ করতে হয়। দলীয় ও ব্যক্তিগত স্বার্থেই মন্ত্রিসভা থেকে বাদ ও আওয়ামী লীগ থেকে ছিটকে পড়ার কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক মন্ত্রী। যারা সংগঠনের নিয়ন্ত্রণকারী ছিল, তাদের স্বার্থের হানি করব তারা মনে করেছে, তারা আমাকে বহিষ্কার করেছে। তাই ওনার আশপাশে যত জঞ্জাল তৈরি হয়েছে, উনি তার দ্বারা আবর্জনার নিচে পচে গেছেন। তবে শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়াকে সাধুবাদ জানিয়ে স্বাগত জানান মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী। আমি আনন্দময় মানুষ, আমি আশাবাদী মানুষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামাতে ইসলামীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতে চাইলে কোনো নেতাকর্মী তা মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জানান, তার দল কোনো বিশৃঙ্খলা করতে চায় না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে তিনি একথা জানান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনার আয়োজন করা হয়। এতে জামাতের আমির আরও জানান, জুলুম, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কেউ এগিয়ে না এলেও জামাতে ইসলামীর প্রতিটি সদস্য প্রতিরোধ করে তুলবে। তিনি বলেন, গত ফ্যাসিস্ট আমলে পছন্দের লোক ছাড়া সবার সঙ্গে জুলুম করা হয়েছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে জামাত নেতাদের দমন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ তার। 2 বছর ছিল কান্নাই আমাদের ভাষা। কান্নার মাধ্যমে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক, আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। দেশে এখনও বৈষম্য টিকে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার অভিযোগ, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানে নিয়ম নীতি নেই, বিচার বিভাগও দলীয় বিবেচনার বাইরে যায় না বলেও মন্তব্য তার। শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জিএম কাদের বলেন, সরকার ও সরকারের বাইরের মানুষ নিজেদের মতো করে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসর বলে পরিচয় দিয়ে দিচ্ছে। বলেন, 1952 সালে ভাষার বিরুদ্ধে বৈষম্য বাঙালি জাতি মেনে নেয়নি। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন যে কারণে হয়েছে তা এখনও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বলেন, দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই সবাইকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ, ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে কুয়েট ভিসির বাসভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাত 8:30টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যায় তারা। এ সময় বাসভবনে ছিলেন না উপাচার্য। এদিকে দাবি আদায়ে ক্যাম্পাসের ছবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্রদল কর্মীদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে 50 জনের বেশি শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি, কুয়েট ভিসি, প্রো ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তোলে শিক্ষার্থীরা। এতে 4 দিন ধরে চলছে অচলাবস্থা। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 400 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনা তদন্তে গঠন হয়েছে কমিটি। সংঘর্ষের জেরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের পুনর্বাসনের অভিযোগ তুলে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটি 24 ঘন্টার মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে সংগঠনের একাংশ। না হলে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি তাদের। শুক্রবার বিকেলে নগরীর জামাল খান মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই গণহত্যা ও বিডিআর বিদ্রোহের বিচার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন সমন্বয়ক জোবায়ের আলম মানিক।
এ সময় কমিটিকে সমর্থন দেয়ায় কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া কমিটি বাতিল না করলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেলকেও অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। অনতিবিলম্বে আজকের মধ্যে প্রশাসনের নিশিরাতের কমিটি বাতিল চাই। নতুন কমিটি প্রকাশ করা না হয় আমরা তখন লং মার্চ টু রূপায়ণ টাওয়ারে দিতে বাধ্য হব। মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানায়। আসামি 8 থেকে 9 জনের সবাই অজ্ঞাত। তাদের মধ্যে নেই বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজারের নাম। অভিযোগ না নেওয়ায় প্রত্যাহার করা হয়েছে নাটোরের বড়াইগ্রাম থানার ওসিকে। ঢাকার গাবতলী থেকে ৩৫ যাত্রী নিয়ে সোমবার রাতে আমরি ট্রাভেলসের বাসটি যাচ্ছিল রাজশাহী। পথে সাভারের হেমায়তপুর থেকে 12 জন ও কালিয়াকোট থেকে উঠেন আরও 3 যাত্রী। রাত 2টার দিকে গাজীপুরের কালিয়াকোট চন্দ্রা বাইপাস এলাকায় পৌঁছালে 8 থেকে 9 ডাকাত দেশীয় অস্ত্র দেখিয়ে বাসের নিয়ন্ত্রণ নেয়। চালকের আসন দখল করে প্রায় 3 ঘন্টা ধরে চালায় ডাকাতি। পরে ভোর 4টার দিকে ডাকাতরা গাজীপুরের কালিয়াকোটের নন্দন পার্ক এলাকায় নেমে পড়ে। অভিযোগ আসে 2 নারী যাত্রীর শ্লীলতাহানির। শুক্রবার ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা উল্লেখ করে মামলা করেন বাসের যাত্রী ওমর আলী। মহিলাদের কাছে কানের বালা টালা এই সেই বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিচ্ছে। কোনো বেজ্জতি করছেই, কোনো ধ্বংসন আমরা দেখি নাই স্যার। এখানে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করলাম এবং কারা কারা এই গাড়ির যাত্রী ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করলাম এবং কারা কারা ভিক্টিমাইজড হয়েছে সেগুলোর কিছু সদস্য যারা ভিক্টিমাইজড হয়েছে আমরা তাদেরকে পেয়ে আমরা দ্রুত সেই মামলা প্রক্রিয়া গিয়েছি। আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এই ঘটনাটি ডিটেকশন করতে পারবো। এর আগে মঙ্গলবার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আমরি ট্রাভেলস বাসটির সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে নাটোর পুলিশ। পরে বুধবার আদালতে তোলা হলে 54 ধারায় জামিনে মুক্তি পায় তারা। এদিকে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ না নেয়ায় প্রত্যাহার করা হয়েছে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে। মামলা কেন নেয় না, আমাদের কেন সঠিক সময় জানায় নাই, আর এই থেকে আমরা মনে করি যে গাফলতি আমরা লক্ষ্য করছি। আমরা তারা উদ্যোগ করে নিয়ে আসছি থানা থেকে এবং তারা লাইন ওভার করে দিচ্ছি। আমরা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় মামলায় 8 থেকে 9 আসামির সবাই অজ্ঞাত। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় ট্রাক চাপায় রিকশা ভ্যানে 5 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নওগাঁ থেকে ছেড়ে আসা একটি ট্রাক দুপচাঁচিয়া বাজারে পৌঁছালে রিকশা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ভ্যানের 3 আরোহী। পরে স্থানীয়রা আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অপর 2 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এছাড়া নাটোরের বড়াইগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। এখানে 6 জন যাত্রী ছিল টোটাল, তার মধ্যে 3 জন স্পট ডেথ আর বাকি 2 জন খুবই মুমূর্ষ অবস্থায় আমাদের কাছে আসে। আমরা প্রাথমিক পরিচর্যা করার পরে, ড্রেসিং করে দেওয়ার পরে হেড ইনজুরি ছিল 2 জনেরই, অবস্থা খুবই আশঙ্কাজনক। ইঞ্জিন সংকটে রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা আইসিটিগামী কন্টেইনার পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রতিদিন 3টি ট্রেনে কন্টেইনার পরিবহনের কথা থাকলেও এখন একটি চালাতেই হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। এতে বন্দরে কন্টেইনার জট ও পণ্য নিয়ে বিপাকে আমদানি রপ্তানিকারকেরা। স্বাভাবিক সময়ে দিনে 160 কন্টেইনার রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডিতে পরিবহন করে রেল বিভাগ। গত কয়েক সপ্তাহে তা নেমেছে 50 থেকে 60টিতে। এতে বন্দরের সিজিপি ইয়ার্ড এবং ট্রানজিট পয়েন্টে তৈরি হচ্ছে কন্টেইনার জট। আইসিডিগামী ইয়ার্ডে 876 কন্টেইনার রাখার সুযোগ থাকলেও জমেছে 1,500-এর বেশি। রেল বিভাগ বলছে ওয়াগন ট্রেন প্রস্তুত থাকলেও ইঞ্জিন পাওয়া যাচ্ছে না।
তাই সময় মেনে কন্টেইনার ট্রেন ছাড়তে পারছে না তারা। আমরা পর্যাপ্ত ইঞ্জিন পাওয়ার বা যেটা আমার এখান থেকে ঢাকা কন্টেইনার নিয়ে যাবে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর যাবে, ওই বড় পাওয়ারগুলো আমাদের একটু ক্রাইসিস হয়ে গেছে, যার জন্য এই প্রতিনিয়ত আমরা শিডিউলটা রক্ষা করতে পারতেছি না। 2 সপ্তাহ পণ্য ভর্তি কন্টেইনার আটকে থাকায় চিন্তিত ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। একটা ফুল কন্টেইনারের যে স্টোরেজ কস্ট সেটা আমাদেরকে বিল করে দেওয়া হয়, সেই বিলটা আবার আমাদেরকে কনসাইনি থেকে রিকভার করতে গেলে আমরা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ি। প্লাস আবার দেখা যাচ্ছে যে এই কন্টেইনারগুলো স্টাক আপ হয়ে থাকে, যেগুলো আমরা রিইউজ করতে পারছি না। কান্ট্রি মুভস উইথ দ্য চিটাগং পোর্ট, এটা চট্টগ্রাম বন্দরের বাইরেও কিন্তু লেখা আছে কান্ট্রি মুভস উইথ আস। সুতরাং এই যে কান্ট্রি মুভস উইথ দ্য চিটাগং পোর্ট করতে হলে আপনাকে চট্টগ্রাম বন্দরকে সক্ষমতা বাড়াতে হবে, আধুনিক করতে হবে, অটোমেশনে যেতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, সেচ মৌসুমের আগে দেশের বিভিন্ন এলাকায় তেলের ওয়াগন পরিবহনেও ঠিকমতো ইঞ্জিন বরাদ্দ দিতে পারছে না রেল বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকার ধামরায়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, বাবুল ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার সরিষা মারাই করতে যান। এ সময় আফসার, আরশাদ, মনির সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। কিছু কয় না, কিছু না কয়ে ঘেরাও করে আতিলে পাতিলে হাতুর দিয়ে, তারপরে এসএসের পাইপ দিয়ে চোখ মুখ উঠে হেলাইছে, তারপরে বাইরে হাত পা ভাঙ্গে বুকে মারে মারে কয় কি যে আটটু মাইরা চাই জানি জীবন আর না চলা পারে। মরিচের বাজার দর না থাকায় বগুড়ায় ভুট্টা ও অন্যান্য ফসল আবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর মরিচের ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রার উপর বিরূপ প্রভাব পড়েনি বলে দাবি কৃষি বিভাগের কর্মকর্তাদের। ভালো মানের মরিচ উৎপাদনে বগুড়ার চরাঞ্চলের খ্যাতি রয়েছে, তবে দিন দিন কমছে এর আবাদ। গত মৌসুমে পুরো জেলায় 48,555 বিঘা জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তবে 3,300 বিঘায় আবাদ করেনি কৃষক। চলতি মৌসুমে লক্ষ্যের চেয়ে আরও কমেছে এটি। প্রায় 47,808 বিঘায় মরিচ চাষের কথা থাকলেও কমপক্ষে 4,000 বিঘায় চাষ হয়নি। মরিচের চেয়ে ভুট্টা ও অন্য ফসলে আগ্রহী কৃষক বলছেন, খরচের তুলনায় দাম কম পাওয়াই এর কারণ। সবাই মরিচ লাগাইছে, আমি আছি ভুট্টা না খরচ না কম হয়, লাভ বেশি হয়। আমরা মরিচ করে তো লাভবান হতে পারিনি, দাম কম, 20 টাকা কেজি বিক্রি করি, এই জন্য আমরা এই মরিচ বাদ দিয়ে ভুট্টা করতেছি। এবছর ফলনের লক্ষ্যমাত্রা 4,70,000 মন। আবাদি জমির পরিমাণ কম হলেও ফলন ভালো হয়, লক্ষ্য পূরণের সমস্যা হবে না বলছেন কৃষি কর্মকর্তারা। টোটাল যে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি বিঘা প্রতি আমরা বিগত বছরের চেয়ে এবছর কিন্তু 5 থেকে 6 মন আমরা বেশি ফলন পাচ্ছি, কারণ এবছর আবহাওয়া যথেষ্ট ভালো ছিল। গত বছর সারা দেশে মরিচ চাষ হয় 9,41,000 বিঘা জমিতে। এতে শুকনো মরিচ পাওয়া যায় প্রায় 67,50,300 মন। এবছর 9,52,000 বিঘায় শুকনো মরিচ ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 70 লাখ মন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। পাহাড়ে ফুটেছে বাহারি ফুল। বসন্তে শিমুল, সজনে, পলাশ, উদাল, বসন্ত মঞ্জুরি সহ নানা ফুলের রঙিন প্রকৃতি। বেড়াতে এসে ফুলের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরাও। বন উজাড়ের ফলে হারিয়ে যাচ্ছে অনেক বৃক্ষ। পাহাড়ের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ সংরক্ষণের তাগিদ পরিবেশ কর্মীদের। পাহাড়ে রং ছড়িয়েছে কমলা ও লাল রঙের শিমুল। ফুলের মধু পান করতে ছুটে আসছে পাখি ও কাঠবিড়ালি। রঙিন হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের বিলুপ্তপ্রায় উদাল। ফুটেছে পলাশ, বসন্ত মঞ্জুরি, সজনে সহ নানা ধরনের ফুল। বছরের অন্য সময়ের তুলনায় বসন্তের প্রকৃতি দেখে মুগ্ধ পর্যটকরাও। অসাধারণ এই সৌন্দর্য, এই সৌন্দর্যে আরো নতুন মাত্রা যোগ করেছে এখানকার বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল। সৌন্দর্য ছড়াচ্ছে, যেটা দেখে আমাদের এই দূর থেকে চট্টগ্রাম শহর থেকে আসার ক্লান্তিটা এক নিমিষেই মিশে গেছে। এখানে অনেক ধরনের পাহাড়ি ফুল ফুটেছে, যেমন পলাশ, শিমুল, আরো অনেক ধরনের ফুল। এগুলো সব কিছু একাকার মিলে পাহাড়ের এক নতুনই রূপ সৃষ্টি হয়েছে।
তবে পরিবেশবাদীরা বলছেন ক্রমাগত বন উজাড়ের কারণে হারিয়ে যাচ্ছে উদাল শিমুল সহ নানা প্রজাতির গাছ ও উদ্ভিদ। পাহাড়ের সৌন্দর্য ও প্রকৃতি রক্ষায় দেশি বৃক্ষ সংরক্ষণে উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। বন উজাড়ের কারণে এবং এই জনসংখ্যার বৃদ্ধির কারণে আসলে আমাদের এই বিশেষ করে হচ্ছে উদাল, পলাশ, শিমুল এগুলো উজাড় হয়ে যাচ্ছে। তো আমি মনে করি আসলে এটা আমাদের উদ্যোগ নেওয়া দরকার। পাহাড়ের বিভিন্ন প্রজাতির ফুল ও দেশীয় গাছ রক্ষা প্রকল্পের আওতায় প্রতি বছরই বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। উপযুক্ত এলাকাতে আমরা ওই স্পিসিসগুলো যাতে ফিরে আসে এটার জন্য একটা কার্যক্রম আমরা চালাচ্ছি এবং সেটা কন্টিনিউ করতেছি। উদাল সহ আর বিভিন্ন স্পিসিস আমরা এখানে কিন্তু সংরক্ষণ করতেছি, এখান থেকে যাতে হারিয়ে না যায়। পার্বত্য চট্টগ্রামে বিলুপ্তির পথে প্রায় 185 প্রজাতির উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর জনস্রোত গিয়ে মেশে বইমেলায়। পাঠক দর্শনার্থীরা জানান 21-এর চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবেন তারা। এদিকে উপচে পড়া ভিড় হলেও বই বিক্রির পরিমাণ কম বলছেন প্রকাশকেরা। তাদের প্রত্যাশা শনিবার থেকে মেলার শেষ সপ্তাহে জমে উঠবে বেচাকেনা। বিকেল গড়াতেই কানায় কানায় পূর্ণ বইমেলা প্রাঙ্গণ। জনারণ্যে সাদাকালো পোশাকে ফুটে ওঠে 21-এর আবহ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসার দর্শনার্থীদের কথা বিবেচনা করে বইমেলা খুলে দেওয়া হয় সকাল 7টায়। অনেকেই জানান 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার থেকে বইমেলায় আসা তাদের ঐতিহ্যে পরিণত হয়েছে। ভালোই লাগে যে এত জনাকীর্ণ মানুষ 21শে ফেব্রুয়ারি সবাই উৎসাহ এবং উৎসবমুখর পরিবেশে এখানে আসতেছে, বই কিনতেছে। অনেক রকম মানুষের বইয়ের প্রতি ভালোবাসা দেখতে, ভাষার প্রতি ভালোবাসা দেখতে তো অবশ্যই ভালো লাগে। সেই জন্যই মূলত বইমেলাতে আসা, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিতে। প্রত্যাশা নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে এবং বহুমতের প্রসার ঘটাতে বইমেলা ভূমিকা রাখবে। তরুণরা জানি আপনার মোবাইল এবং বিশেষ করে মানে ডিজিটালি এত বেশি হয়ে গেছে যে তারা হিস্ট্রি, কালচার, আমাদের বাঙালি সংস্কৃতি এইগুলো বিষয়ে কেন জানি তারা আগ্রহ হারা ফেলছে। এই বিষয়ে ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় এগুলো চর্চারও ব্যাপকভাবে বাড়ানো দরকার। জহির রায়হানের বইগুলো দেখছি, 71-এর বা আমাদের যে 52-র বইগুলো, ওগুলোর দিকে এবার আকর্ষণ আমার বেশি। ওই দিকের সময়কার বইগুলো নেই বইবার। বিশেষ দিনে মেলায় দর্শনার্থী থাকলেও বই বিক্রি কম। তবে মেলার শেষ সপ্তাহে বেচাকেনা বাড়বে বলে আশা প্রকাশকদের। আজকে প্রচুর দর্শক পাঠক আছেন, কিন্তু বই কিনছে খুব কম। এই গত বছরের তুলনায় অনেক কম, জানি না কেন। অনেক নতুন বইও আসছে, তারপরেও আশানুরূপ নয়। ক্রেতা অনেক, সবাই এসে বইটই কিনছে, ভালো লাগছে। কারণ সচরাচর শনিবার থেকে রবি, সোমবার এইগুলোতে ভালো পাঠক পাই, আর বন্ধের দিনগুলোতে মূলত দর্শনার্থী বেশি থাকে। এই দিনে পাঠকদের আগ্রহ বেশি দেখা গেছে দেশভাগ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।